ভাইয়া, তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমার সব কাজ করে দেব। তোমার পেন্টে ধুয়ে দেব, তোমাকে খাবার বেড়ে দেব, তোমার মাথা টিপে দেব, আর তোমাকে অনেক ভালোবাসবো। সব কিছু করে দেব। তুমি আমাকে বিয়ে করবে? পরন্ত বিকেলে নদীর পাড়ে বসে নদীর অপরূপ দৃশ্য দেখছিলাম। তখনই পেছন থেকে একটা বাচ্চা কণ্ঠের মেয়ে কথাগুলো বলে উঠল। পেছনে তাকিয়ে দেখে আমার চাচাতো বোন পুতুল, বয়স ৭, তৃতীয় শ্রেণীতে পড়ে। এই বয়সে প্রচণ্ড ইচড়ে পোকা হয়েছে। সব সময় আমার পিছনে ঘুরঘুর করে এবং ভালোবাসার কথা বলে। এটা আমাদের পরিবারের সবাই জানে। পুতুলের এমন পাগলামি দেখে কেউ কিছু বলে না, কারণ সে আমার ছোট চাচা চাচির একমাত্র মেয়ে। অনেক সাধনার পর পুতুলকে পেয়েছে তারা, এবং পুতুলকে আমার মা বাবাও অনেক আদর করে। বলা যায় আমার থেকেও বেশি প্রিয় সে। আমিও পিচ্চিটাকে কম ভালোবাসি না। যখন যা আবদার করে তখন তাই করি। সবাই পিচ্চিটার এমন পাগলামিগুলো মজা ভেবে উড়িয়ে দেয়। সবাই ভাবি বড় হয়ে গেলে আর এমন পাগলামি করবে না। তবে ওর এমন পাগলামির পেছনে হয়তো বা আমিই দোষী। কারণ আমরা যৌথ পরিবার, আমার বাবা এবং ছোট চাচা, 2 ভাই তারা, আর বেঁচে আছে শুধু দাদি। পুতুলের যখন জন্ম হয় তখন ওকে আমি শখের বশবর্তী হয়ে কোলে নিয়েছিলাম। তখন আমি ক্লাস 3তে পড়ি। ছোট বাচ্চাদের সবাই আদর করে, এটাই স্বাভাবিক। আমিও তার বিকল্প নই। আমি প্রথমে পুতুলের কপালে একটা চুমু খাই, সঙ্গে সঙ্গে পিচ্চিটা নড়ে চড়ে উঠল। হয়তোবা ভালোবাসা প্রথম পরশ পেয়েছিল আমার, তাই কেঁপে উঠেছিল। তারপর যখন ওর গালে চুমু খেতে যাব, তখনই ওর মুখটা ঘুরিয়ে নেয় এবং তার ঠোঁটে আমার ঠোঁট লেগে যায়। ঠিক সেই সময় থেকেই মেয়েটা আমার পিছনে লেগে আছে। হয়তো বাঁধনটা সেখানেই বেঁধে দিয়েছে উপর থেকে। জন্ম হওয়ার পর থেকে পিচ্চিটা খুব কাঁদছিল, কিন্তু যখনই আমার ঠোঁটের স্পর্শ পেল, ঠিক তখনই কেন জানি না একদম কান্না বন্ধ এবং খিলখিল করে হাসতে লাগলো। সবাই এটা দেখে অনেক অবাক হয়েছিল বটে, কিন্তু আমিও সেদিন অনেকটাই খুশি হয়েছিলাম। যেটা একজন মা করতে পারলো না, আমি সেটা করে দেখিয়েছিলাম। দাঁত ছিল না, তবুও তার হাসিটা অনবদ্য। পিচ্চিরা দেখতে ছোট থেকে একদম পুতুলের মতো, তাই আমি পিচ্চিটাকে পুতুল বউ বলে ডাকি। সবাই ওকে পুতুল বলে, আর আমি ডাকি পুতুল বউ। আমি পুতুলের হাত একটু শক্ত করে ধরে কাছে টেনে বসালাম। দুধে আলতা গায়ের রং, তাই একটু ছোঁয়া পেতে সাদা জায়গাটা লাল হয়ে গেছে। ওর কানটা একটু টেনে দিয়ে বললাম, এই ইচড়ে পোকা, তুই কি কখনো ঠিক হবি না? সব সময় এত পাকা পাকা কথা বলিস কেন? পড়ালেখা শেষ করে বিয়ের উপযুক্ত হয়ে বিয়ের কথা বলবি। পিচ্চিটা আমার কাছে আরও একটু চেপে বসলো। আমি পড়ালেখা শেষ করলে তুমি আমাকে বিয়ে করবে? মহা মুশকিলে পড়লাম তো। এ তো দেখি শুধু আমাকেই বিয়ে করতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বিয়ে করব, তবে আগে তুই বড় হয়ে বিয়ের উপযুক্ত হবি, তারপর। পিচ্চিটা ইয়াহু বলে চিৎকার করে ঠাস করে আমার গালে একটা চুমু খেয়ে বাড়ির দিকে দৌড় লাগালো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! ইচ্ছে করছে এখনই ওকে ধরে দোঘা লাগিয়ে দে। পরক্ষণেই ওর তিরিং বিরিং করে লাফিয়ে দৌড়ানো দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। পিচ্চিটাকে মারামারি নিয়েও যত মুশকিল, কাউকে ওর গায়ে হাত লাগাতে দেই না। এমনকি পুতুলের মা বাবাও পুতুলকে মারার সাহস পায় না আমার ভয়ে, কারণ পুতুলকে শুধু আমি একাই মারি, আর কাউকে মারতে দেই না। মনে হয় পুতুল আমার নিজস্ব সম্পত্তি, তাই আমি একাই ওর উপর অধিকার খাটাতে পারি, আর কেউ পারে না। আমার এমন কাণ্ড দেখে সবাই শুধু হাসে। পুতুলকে যখন তার মা মারতো তখন প্রচণ্ড রেগে যেতাম। সেই থেকে আর চাচি পুতুলের গায়ে হাত তোলে না। সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম, চাচিকে দেখলাম রান্নাঘরে, হয়তো চা নাস্তা বানাচ্ছে। আমি চাচির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, ছোট মা, পুতুল বউ কোথায়? ও মুগ্ধ বাবা,
তুই এসেছিস? ঘরে গিয়ে দেখ, টিভিতে কার্টুন দেখছে। আমি কপট রেগে গেলাম। এটা কি তার টিভি দেখার সময়? তুমি ওকে পড়াতে বসাওনি কেন? আমার কি সেই সাধ্য আছে যে ওকে পড়তে বসাবো? একমাত্র তুই তো পারিস। দাঁড়াও, ওর কান দুটো আমি মলে দিচ্ছি। এই বলে আমি ছোট চাচির ঘরে গেলাম। ঘরে গিয়ে তো আমি অবাক, কারণ ও তো টিভি না দেখে বই নিয়ে পড়তে বসেছে। হয়তো আমার উপস্থিতি টের পেয়েছে। মেয়েটা আমাকে প্রচুর ভয় পায়। পুতুল আমাকে দেখে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আমার জন্য চকলেট নিয়ে এসেছো? পিচ্চিটার সব আবদারগুলোর মধ্যে অন্যতম একটা আবদার হলো তার চকলেট চাই। পড়া শেষ করে রাতের ডিনারের পর চকলেট ভাবি। তুই পড়তে থাক, আমি হাত মুখ ধুয়ে আসি। এই বলে আমি আমার রুমে এসে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর আবার ছোট চাচির ঘরে গেলাম বই নিয়ে। আমিও পড়ি এবং পিচ্চিটাকেও পড়াই। আমি এবার নবম শ্রেণীতে পড়ি। আমি গিয়ে পড়ার টেবিলে বসলাম। পিচ্চিটাও সুর করে আমার কাছে আসলো। পুতুল বউ, তোকে কালকে একটা কবিতা মুখস্থ করতে বলেছিলাম না? মুখস্থ হয়েছে? পিচ্চিটা মাথা বাঁকিয়ে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, মুখস্থ হয়েছে। তাহলে এখন সেটা না দেখে খাতায় লিখে দে আমাকে। ঠিক আছে ভাইয়া। পিচ্চিটাকে কবিতা লিখতে দিয়ে আমি অঙ্ক কষতে লাগলাম, কিন্তু কিছুতেই অঙ্কটা সমাধান করতে পারছি না। খানিকক্ষণ পর মা আর ছোট মা নাস্তা নিয়ে আসলো। ছোট মাকে দেখার সঙ্গে সঙ্গে বললাম, দেখো না ছোট মা, আমি কিছুতেই অঙ্কটা মেলাতে পারছি না, একটু বুঝিয়ে দাও না। আমার ছোট চাচি মাস্টার্স কমপ্লিট করেছে আর আমার মা সামান্য একজন ইন্টার পাস, কিন্তু আমার ছোট চাচি কখনো আমার মাকে শিক্ষা নিয়ে কোটা দেয়নি, সবসময় বড় বোনের মতোই সম্মান করে। এতেই বোঝা যায় যে একজন সুশিক্ষিত। আমাদের সমাজে এমন হাজারো মানুষ আছে যারা নিজের থেকে স্বল্প শিক্ষিত মানুষদেরকে অপমান করে। মুখে মুখে অপমান না করলেও ব্যবহারে বুঝিয়ে দেয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে শিক্ষিত করে তোলে, কিন্তু অমানুষকে মানুষ করতে পারে না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়াটাও জরুরি। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে আপনি একটা মানুষকে মূর্খ বলতে পারেন না, বরং মূর্খ হচ্ছে তারাই যারা শিক্ষা এবং শিক্ষিতের মূল্য দিতে জানে না। চাচি আমার কাছে এসে টেবিলে নাস্তা রেখে মাথায় হাত বুলিয়ে বলে, বাবা, আগে নাস্তাটা করে নাও দুজন, তারপর বুঝিয়ে দিচ্ছি। তারপর আমরা দুজন নাস্তা করলাম, আর আমাদের এই দুই মা বসে গল্প করলো। আমাদের কাহিনীগুলো অনেক মজার। ছোট মা আমাকে পড়ায় আর আমি পিচ্চিটাকে পড়াই। নাস্তা শেষ করার পর ছোট মা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে রান্না করতে চলে গেল। আমরা পড়াশোনা করতে লাগলাম আর ওদিকে আমাদের দুই মা রান্না করতে লাগলো। পড়া শেষ করে পিচ্চিটাকে ড্রয়িং রুমে নিয়ে গেলাম। সেখানে বাবা এবং চাচু খোশ গল্পে মেতে রয়েছে। চাচু একজন ব্যাংকার আর আমার বাবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরা গিয়ে তাদের পাশে বসলাম। বাবা পিচ্চিটাকে কোলে তুলে নিল। তোমাদের পড়া শেষ হলো মামুনি? পিচ্চিটা একটা ভুবন ভোলানো হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ বড় বাবা, আমার পড়া শেষ হয়েছে। জানো বড় বাবা, আজকে কি হয়েছে? কই না তো মামুনি, তুমি বলো কি হয়েছে। আজকে ভাইয়াকে পড়া ধরেছিলাম, ভাইয়া পারেনি, কিন্তু আমি পেরেছি। হিহি। পিচ্চিটা কথা বলেই সে কি হাসি, ওর তালে তালে চাচু এবং বাবাও হেসে দেয়। মেয়েটা সব সময় চালাকি করার চিন্তায় থাকে। চাচু আমাকে জিজ্ঞেস করে, তা বাবা মুগ্ধ, তোমার পড়ালেখা কেমন চলছে? আমি মিষ্টি হাসি দিয়ে বলি, ভালো। আমি বাবাকে বললাম, বাবা, আমার খাতা শেষ হয়ে গেছে, কিছু টাকা দাও, কাল আমি খাতা এবং ডায়েরি কিনবো। বাবা বলল, আচ্ছা, কাল সকালে তোমার মায়ের কাছ থেকে নিয়ে নিও। এভাবে আমরা চারজন মিলে আড্ডা দিলাম খানিকক্ষণ। তারপর মায়ের ডাক পড়লো খাওয়ার জন্য। সবাই খাবার টেবিলে গিয়ে বসলাম। খাবার খেতে খেতে পিচ্চিটা হঠাৎ বলে ওঠে, মা, তুমি জানো
ভাইয়া আমাকে আজ কি বলেছে? পুতুলের কথা শুনে আমি ভীষণ খেলাম। কি না কি বলে প্যাঁচ লাগিয়ে দেয় কে জানে। মেয়েটা মাঝে মাঝে এমন কথা বলে, ওর কথা শুনে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়। এখন না জানি কি বলে, সে ভয়ে গলায় ভাত আটকে গেল। কোনো মতে পানি খেয়ে ভাতটা নামিয়ে নিলাম। আমি চোখ পাকিয়ে পুতুলের দিকে তাকালাম। ছোট মা বলল, কি বলেছে? পুতুল খাওয়া বন্ধ করে বলল, ভাইয়া আজকে বিকেলে নদীর পাড়ে বসেছিল। আমি সেখানে গিয়ে বললাম, ভাইয়া তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমার পেন্ট ধুয়ে দেব, তোমার খাবার বেড়ে দেব, তোমার সব কাজ করব। তখন ভাইয়া কি বলেছে জানো? সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে পুতুলের দিকে। আমার তো চোখ বেরিয়ে আসার উপক্রম। তারপর ও নিজেই বলতে শুরু করলো, তখন ভাইয়া বলেছে আমি পড়ালেখা শেষ করে বড় হব, তারপর ভাইয়া আমাকে বিয়ে করবে। পুতুলের কথা শুনে সবাই হেসে দেয়। মা পুতুলকে কোলে নিয়ে বলে, তোমার ভাইয়া একদম ঠিক বলেছে মামুনি। তুমি আগে পড়ালেখা শেষ করে বড় হও, তারপর তোমার ভাইয়ার সাথে তোমার বিয়ে দেব, কেমন? পুতুল শুধু মাথা নাড়ালো। মেয়েটা এই বয়সে বিয়ে নিয়ে এত পাকা পাকা কথা বলে, না জানি বড় হলে কি করে। এ তো আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। ছোট মা পুতুলের কান টেনে দিয়ে বলল, খুব পেকে গেছো তাই না? এবার পাকা পাকা কথা বন্ধ করে খাবার খেয়ে নাও চুপ করে। তারপর সবাই মিলে খাবার শেষ করলাম। খাওয়া শেষ করে আমি পিচ্চিটা হাতে দুটো চকলেট দিয়ে ঘুমাতে গেলাম। পিচ্চিটাও ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে টাকা নিয়ে খাতা এবং ডায়েরি কিনতে গেলাম। খাতা কিনতে প্রায় হাফ কিলোমিটার যেতে হয়। সাইকেল নিয়ে তাড়াতাড়ি গেলাম, কিন্তু পিচ্চিটা যে এমন একটা কাণ্ড করবে ভাবতে পারিনি। খাতা এবং ডায়েরি আমার পড়ার টেবিলে রেখে গিয়েছিলাম গোসল করতে, কিন্তু এসে দেখি খাতা আছে, ডায়েরি নেই। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও যখন ডায়েরি পেলাম না, তখন চিৎকার করতে লাগলাম। মা এসে বলল, কি হয়েছে, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আমি মাকে দেখে চুপসে গেলাম। ভয়ার্ত কণ্ঠে বললাম, আমার ডায়েরিটা কোথায় দেখেছো? আমি কিভাবে জানবো তোর ডায়েরি কোথায়? ভালো করে খুঁজে দেখ। এই কথা বলে মা চলে গেল। তারপর আর কোথাও খুঁজে পেলাম না ডায়েরিটা। ব্যাগে বই খাতা গুছিয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা শেষ করে এসে ব্যাগটা ঘাড়ে নিয়ে রওনা দিলাম স্কুলের পথে। আজ সকালে পিচ্চিটাকে দেখলাম না, হয়তো ঘুমোচ্ছিল। ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ডাক দিয়েছিলাম বেশ কয়েকবার, কিন্তু আমার ডাকে সাড়া দেয়নি, তাই ছেড়ে চলে এসেছি। প্রথম পিরিয়ড শেষ হওয়ার পর স্যার যখন হোমওয়ার্ক দিল, আমি হোমওয়ার্ক নোট করার জন্য খাতা বের করতে গিয়ে দেখি ডায়েরিটা আমার ব্যাগের ভিতর। আশ্চর্য হয়েছিলাম আমি তো আসার সময় ডায়েরিটা ব্যাগে রাখিনি, তাহলে কে রাখলো? যাক, ভালোই হয়েছে। এটা ভেবে ভালো লাগলো যে আমার সদ্য কেনা নতুন ডায়েরিটা হারায়নি। আমি ডায়েরি খোলার পর সপ্তম আসমানে চলে গেলাম। প্রথম পৃষ্ঠায় বড় করে তেরা ব্যাখ্যা করে লেখা, ভালোবাসি। লেখাটি দেখার সঙ্গে সঙ্গে আমি বেকুব বনে চলে গেলাম। এটা কে লিখলো এভাবে, তাও আবার বাঁকা করে? তবে দেখে মনে হচ্ছে বেশ কাঁচা হাতের লেখা। আমি পরের পৃষ্ঠা উল্টালাম, একই অবস্থা। এভাবে প্রতিটি পৃষ্ঠায় শেষ করলাম, কিন্তু একটা পৃষ্ঠাও ভালো নেই। সব পৃষ্ঠাতেই বড় বড় করে লেখা, ভালোবাসি। আমি ভালোভাবে খেয়াল করে দেখলাম লেখাগুলো ঠিক পিচ্চিটার হাতের লেখার মতো। আমি ভালোভাবে বুঝতে পারলাম এটা পিচ্চিটার কাজ। একবার বাড়ি যাই, ওকে বুঝিয়ে দেব এমন দুষ্টুমি করার ফল কী হয়। কোনো রকমে টিফিন পিরিয়ড পর্যন্ত ক্লাস করে পালিয়ে গেলাম। বাড়ি গিয়ে ব্যাগটা টেবিলের উপর রেখে আগে গোসল করে নিলাম। তারপর আনমনে খুঁজতে লাগলাম পিচ্চিটাকে।
কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। ছোট মাকে জিজ্ঞাসা করলাম, ছোট মা বলে জানে না। মাকে জিজ্ঞাসা করলাম, মাও বলে জানে না। তাহলে পিচিটা উধাও হয়ে গেল নাকি? পুরো বাড়ি খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। তারপর ভালোভাবে লক্ষ্য করলাম রান্নাঘরে মায়ের শাড়ির আঁচলটা বেশ লম্বা হয়ে আছে, আর তার নিচে ফুলে রয়েছে, আর কিছু একটা নড়াচড়াও করছে। আমার আর বুঝতে বাকি রইল না আমার জননী পিচিটাকে সেফটি দিচ্ছে। পিচিটা আমার ভয়ে লুকিয়ে আছে, হয়তো নিজেই তার কুকর্মগুলো মায়ের কাছে স্বীকার করেছে। আর সে যতই দোষ করুক না কেন, আমার জননী তো কিছুই বলবে না। আমি আস্তে ধীরে মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম। পাশের টেবিল থেকে একটা গাজর নিয়ে খেতে খেতে মাকে বললাম, মা কি করছো তুমি? দেখার পরও জিজ্ঞেস করছিস কি করছি? মাকে বলতে চাইছি যে কি রান্না করছো। আমার পুতুল সোনা গাজরের হালুয়া খেতে চেয়েছে, তাই হালুয়া রান্না করছি। এমন বজ্জাত মেয়েকে ঘটা করে হালুয়া খাওয়ানোর কি আছে? বাজার থেকে একটা লাঠি এনে লাঠির মায়ের খাওয়াও। কথাটি আমি বিড়বিড় করে বললাম, যেটা পরিষ্কার করে শুনতে পাইনি মা। মা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি বললি তুই? কিছু বলিনি তো, বললাম শুধু তোমার পুতুল সোনার জন্যই রান্না করো। আমি তো তোমার কেউ না, আমার জন্য রান্না করতে হবে না। এমনভাবে বলছিস যেন তোকে রেখে শুধু একা পুতুলকেই দেই, তাই না? তুই তো বেশি খাস, তারপরও হিংসা করিস। যা, এভাবে আমার মান সম্মান প্লাস্টিক বানিয়ে দিল না। কথার প্রসঙ্গ চেঞ্জ করতে হবে, আর যত তাড়াতাড়ি হোক কৌশল করে পিচ্চিটাকে বের করতে হবে। ওকে তো আর জোর করে মায়ের আঁচল থেকে বের করতে পারবো না। বুদ্ধি করতে লাগলাম কি করা যায়। পেয়েছি। মা জানো পুতুল বউয়ের জন্য কি নিয়ে এসেছি? কি এনেছিস? স্কুল থেকে আসার সময় ওর জন্য এক ব্যাগ চকলেট নিয়ে এসেছি, কিন্তু ওকে তো খুঁজেই পাচ্ছি না। যাই হোক, চকলেটগুলো ফেরত দিয়ে আসি। কেল্লা ফতে, ব্যাস কাজ হয়ে গেল। চকলেটের কথা শোনার সাথে সাথে এক লাফ দিয়ে মায়ের শাড়ির আঁচল থেকে বেরিয়ে আসলো আর বলতে লাগলো, এই তো ভাইয়া, আমি এখানে, আমাকে চকলেট দাও। পুতুল বুঝতে না পারলেও মা আমার আর ছোট মা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে এটা পুতুলকে ধরার জন্য আমার একটা ট্রিক ছিল। এদিকে হাসতে হাসতে ছোট মার অবস্থা শেষ। ছোট মা হাসতে হাসতে পুতুলকে বলল, অবশেষে ধরা পড়লে ফাঁদে, এবার ঠেলা সামলাও। আমি পুতুলের হাত ধরে বললাম, চকলেট খাবি তাই না? হ্যাঁ খাবো, দাও। চল আমার সাথে ঘরে, সেখানে তোকে অনেক যত্ন করে চকলেট খাওয়াবো। লাফাতে লাফাতে ঘরে আসলো। তারপর দরজাটা লাগিয়ে দিয়ে শুরু হয়ে গেল ধূপ ধাপ শব্দ। মায়ের হবে কোনো আওয়াজ হবে না। কিছুক্ষণ পর দরজা খুলে দিলাম। পিচিটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে চলে গেল ঘরে। এখন ঘরে গিয়ে শুয়ে শুয়ে কান্না শুরু করে দেবে। মা আমাকে বকলো কিছুটা, একটা থাপ্পড়ও মেরেছে। তারপর আমি খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে শুনলাম পিচ্চিটা নাকি কিছু খায়নি। বেশ খারাপ লাগলো, আরও মনটা খারাপ হয়ে গেল। আমার কারণে কিছু খায়নি মেয়েটা, এখন নাকি ঘুমোচ্ছে। আমি ওর কাছে গিয়ে বসলাম, ডাকতে লাগলাম আদরে কণ্ঠে। আমার ডাকে পিচ্চিটার ঘুম ভেঙে গেল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো ডলতে ডলতে আমার দিকে তাকায়। আমাকে দেখার সাথে মুখ ফিরিয়ে নেয় অভিমানে। এইটুকু মেয়ে, অথচ অভিমানটা আর অনেক বড়। আমি পিচ্চিটাকে আমার দিকে ঘুরিয়ে নিয়ে বললাম, কি রে আমার পুতুল বউ, আমার সাথে কথা বলবি না? আমার পুতুল বউটা পাহাড় সমান অভিমানী মুখে জড়ো করে বলল, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি পচা, আমাকে শুধু মারো। কথাটি বলেই
আমার পুতুল বউটা ফুপিয়ে কেঁদে ওঠে। ওর এমন কান্না দেখে আমার মনটা ডুকরে উঠল। এর আগে এভাবে কখনো কাঁদেনি মেয়েটা। হয়তো আজ একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছি। পিচিটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, তোকে কথা দিলাম আর কখনো মারবো না। চল আমরা ঘুরে আসি। সত্যি আমাকে আর কখনো মারবে না? আমাকে সাইকেলে নিয়ে ঘুরবে? হ্যাঁ সত্যি, তোকে আর মারবো না। আর হ্যাঁ, তোকে সাইকেলে নিয়ে ঘুরবো। পিচ্চিটা ঠাস করে আমার গালে একটা চুমু খেলো। ওর পাগলামিগুলো আমাকে অনেক স্বস্তি দেয়। মাঝে মাঝে মনে হয় সারা জীবন এভাবে ওর পাগলামিগুলো সহ্য করে যাই। মাঝে মাঝে ভাবি এভাবে যদি কেটে যেত সারাটি জীবন, তাহলে কতই না ভালো হতো। মানুষের জীবনে সব চাওয়া পাওয়াগুলো পূর্ণতা পায় না। তারপর আমরা দুজন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আমি খাইয়ে দিয়েছি পিচ্চিটাকে। খাওয়ার সময় আমার আঙুলে কামড় দিয়েছিল। কামড় দেওয়ার পর সে কি খুশি, খিলখিল করে হাসছিল। হাসতে হাসতে গলায় ভাত আটকে গিয়েছিল। তারপর হাসা ভাত দিয়ে একাধারে কাশতে লাগলো। শয়তানের অবস্থা মনে হয় এমনই হয়, বেশি বাতরামি করলে যা হয় আর কি। তারপর পিচ্চিটাকে সাইকেলে নিয়ে পুরো গ্রাম ঘুরতে লাগলাম। সাইকেলের পেছনে বসালে পড়ে যেতে পারে, তাই সামনে বসিয়ে নিয়েছি আমি। সাইকেল চালাচ্ছিলাম আর সে ননস্টপ বক বক করে যাচ্ছিল। চলার পথে আইসক্রিম, হাওয়াই মিঠাই, চকলেট অনেক কিছুই খেয়েছে। আমার পকেটের 12টা বেজে গিয়েছে অলরেডি। ওর অভিমান ভাঙতে গেলে আমার পকেটের 12টা বেজেই যায় সব সময়। সবশেষে আমার পুতুল বউয়ের আবদার হলো তাকে কাচের চুড়ি কিনে দিতে হবে। আমি ওকে বললাম, এখন কাচের চুড়ি কোথায় পাবো? আশেপাশে তো কোনো দোকান নেই। পিচ্চিটা সামনের দিকে হাত বাড়িয়ে বলল, ওই দেখো ফেরিওয়ালা আমাদের দিকেই আসছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ফেরিওয়ালাকে কি এখনই আসতে হলো? কি আর করা, বাধ্য করে কিনে দিলাম কাচের চুড়ি। শখ করে যখন চেয়েছে তখন আর না করি কি করে? পিচ্চিটার মুখের হাসিটাই যে আমার সব কিছু। ওর ভুবন ভোলানো হাসিটা দেখলে কেন জানি না আমার মনটা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, আমি কি পিচ্চিটাকে ভালোবাসি নাকি বোনের মতোই ভালোবাসি? রাতে ঘুমাচ্ছিলাম একদিন, রাত প্রায় 1টা বাজে। হঠাৎ কারো কান্নার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় আমার, কিন্তু কে কাঁদছে বুঝে উঠতে পারছিলাম না। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। শব্দটা ছোট মায়ের ঘর থেকে আসছে। এত রাতে কে কাঁদছে? দরজা খোলা আর বাতিও চালু আছে। গিয়ে দেখি সেখানে মা বাবাও আছে, পুতুলের পাশে বসে। ছোট মা পুতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে, আর মা পুতুলের মাথায় পানি দিয়ে দিচ্ছে। তাহলে কি পুতুলের কিছু হয়েছে? আমি দৌড়ে পুতুলের কাছে গিয়ে দাঁড়ালাম। বেশ উত্তেজিত কণ্ঠেই প্রশ্ন ছুড়লাম, ছোট মা, কি হয়েছে পুতুলের? আর তুমি কাঁদছো কেন? ছোট মা কিছু বলার আগেই চাচ্চু বলল, তেমন কিছু না, একটু জ্বর এসেছে শুধু। কথাটা শুনে আমার কেমন যেন খারাপ লাগলো। এখনকার জ্বর মোটেও সুবিধার নয়। যে মেয়েটা সারাদিন পুরো বাড়ি ছুটে বেড়ায়, এখন সেই মেয়েটাই কিনা নিস্তব্ধ হয়ে বিছানায় শুয়ে আছে। এটা কি আদৌ মানানসই? আমি আমার পুতুল বউয়ের মাথায় হাত দিয়ে দেখলাম জ্বর প্রচুর। প্রচণ্ড রাগ উঠল আমার। এতটুকু মেয়েকে এত কষ্টে রাখা ঠিক হচ্ছে? মা, পুতুল বউয়ের মাথায় পানি মুছে দাও। কেন? আমি পুতুল বউকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এত রাতে ডাক্তার কোথায় পাবি? দোকান তো বন্ধ। দোকান বন্ধ হয়েছে বলে কি হাত গুটিয়ে বসে থাকবো? আমি আর কাউকে কিছু না বলে একটা তোয়ালে নিয়ে পুতুলের মাথার পানি মুছে দিয়ে ওকে কোলে নিয়ে ছুটতে লাগলাম। পেছন থেকে সবাই অনেক ডাকাডাকি করলো, কিন্তু কারো ডাকে সাড়া দিলাম না।
তাই বাধ্য হয়ে বাবা এবং ছোট চাচু আমার পিছু পিছু আসতে লাগলো। এত রাতে পল্লী চিকিৎসকের দোকান বন্ধ, তাই বাধ্য হয়ে ছুটতে হলো হাসপাতালের পথে। হাসপাতাল প্রায় 1 কিলোমিটার, তবুও আমাকে থামানো যাচ্ছে না। আমাদের বাড়ির প্রাণ পুতুল, যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমাদের বাড়িটা নিষ্প্রাণ হয়ে যাবে। তখন কার সাথে আমরা খেলাধুলা করব, আর কাকেই বা এতটা ভালোবাসবো? পেছন থেকে বাবা এবং চাচ্চু বারবার বলছে, পুতুলকে আমাদের কোলে দাও, আমরা নিয়ে যাচ্ছি, তুমি নিয়ে যেতে পারবে না এত দূর। কিন্তু আমি কারো কথা শুনছি না। একটা সময় আমি হাসপাতালে গিয়ে পৌঁছালাম। পুতুলকে নিয়ে সোজা একটা ডাক্তারের কেবিনে ঢুকলাম অনুমতি ছাড়াই। কেবিনে একজন মহিলা ডাক্তার বসেছিলেন। আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলল, এই, কে তুমি, আর এভাবে একটা মেয়েকে নিয়ে কোথা থেকে এসেছো? আমি আন্টিটার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললাম, আন্টি, আমার পুতুল বউকে সুস্থ করে দিন, ওর অনেক জ্বর এসেছে। আমার পিছু পিছু বাবা এসে বলল, মুগ্ধ, এভাবে কারো অনুমতি ছাড়া কেউ প্রবেশ করে? বাবা অনেকটা রেগেই তেড়ে আসতে লাগলো আমার দিকে। বাড়াবাড়ি ভালো, কিন্তু এতটাও বাড়াবাড়ি করা ভালো না, যেটাতে লোকে আমাদের মন্দ বলে। ডাক্তার আন্টি বাবাকে থামিয়ে দিয়ে বলে, থাক, ছেলেটাকে আর কিছু বলবেন না। আমার মতে সে ভুল করেনি, সে হয়তো তার পুতুল বউকে খুব ভালোবাসে, তাই কুলকিনারা হারিয়ে ফেলেছে। এই ভালোবাসাটা মেয়েটির জন্য প্রয়োজন। তারপর ডাক্তার আন্টি পুতুলকে দেখলো, জ্বর মেপে দেখলো 101 ডিগ্রি জ্বর। তারপর ডাক্তার আন্টি ওষুধ লিখে দিল। আমরা হাসপাতাল থেকে বের হয়ে ফার্মেসি থেকে ওষুধ নিলাম। তারপর বাড়িতে আসলাম। সেই রাতে পুতুল আমার সাথে ঘুমিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সেই দিন আবারও তার মায়ায় পড়ে গিয়েছিলাম আমি। মেয়েটা বড্ড মায়াবী, ওর দুষ্টমি সবাইকে মুগ্ধ করে দেয়। এভাবেই কেটে যেতে লাগলো প্রতিটি প্রহর। পিচ্চিটার সাথে খুনসুটির ময় দিনগুলো পেরিয়ে যাচ্ছে। এভাবেই কেটে গেল 1 বছর, কিন্তু এখনো পিচ্চিটার দুষ্টমি কমেনি। একদিন কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছিলাম, হঠাৎ আমার পুতুল বউটা দৌড়ে আমার কাছে চলে আসলো। এমন আচমকা ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। স্যার তো রেগে আগুন, আমাকে অনেক বকাঝকা করে ক্লাস থেকে বের করে দিল। আমি মন খারাপ করে পিচ্চিটাকে নিয়ে কোচিংয়ের বাইরে বের হয়ে আসি। একটা খোলা মাঠে নদীর ধারে পিচ্চিটাকে নিয়ে গেলাম। আজ কেন জানি না পিচ্চিটার উপর রাগ করতে পারলাম না, পিচ্চিটাকে মারতে পারলাম না, কারণ ওকে কথা দিয়েছিলাম যে আর কখনো ওকে মারবো না। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর গালে হাত রেখে বলি, কি রে পুতুল বউ, এভাবে কোচিংয়ের ভেতরে দৌড়ে এসেছিলি কেন? পিচ্চিটা আমার প্রতি উত্তর না করে ফিক করে হেসে দেয়। আমি ওর হাসি রহস্যটা বুঝে উঠতে পারলাম না। বেকুবের মতো প্রশ্ন ছুড়লাম, কি হয়েছে, এভাবে হাসছিস কেন? তুমি এখনো দেখোনি? আশ্চর্য, পিচ্চিটা কি দেখার কথা বলছে? তুই তুই কি দেখার কথা বলছিস? এবার পিচ্চিটা দাঁত কেলিয়ে দেখালো। ওর দুটো দাঁত নেই, তার মানে দাঁত পড়েছে। ওর ফোকরা দাঁতের হাসিটা অসম্ভব সুন্দর লাগছে। মোহনীয় সৌন্দর্যের হাসি তার, দেখলে ভরে মন। ভালোবেসে এভাবে তাকে করতে চায় আপন। আমি পিচ্চিটাকে রাগানোর জন্য বললাম, কিরে, তোর তো দুটো দাঁত নেই, ইঁদুরে নিয়ে গেছে, এখন তোর দাঁত উঠবে না, কি করবি তাহলে? পিচ্চিটা আমাকে অবাক করে দিয়ে বলল, কে বলেছে তোমাকে আমার দাঁত ইঁদুরে নিয়ে গেছে? আমার দাঁত তো তোমার কাছেই আছে।
এই বলে পিচ্চিটা তার হাতের মুঠো খুলে আমাকে দেখালো। কি আশ্চর্য ঘটনা! দুটো দাঁত নিয়ে এসেছে সে আমাকে দেখানোর জন্য। কেমন শয়তান মেয়ে! মানুষ মানুষ দাঁত ইঁদুরের গর্তে কিংবা ঝোপঝাড়ে ফেলে দেয়, কিন্তু এই মেয়েটা দাঁত হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাবা যায় এগুলা? পিচ্চিটা আবার বলতে লাগলো, তুমি তো বললে আমার দাঁত ইঁদুর নিয়ে গেছে, কিন্তু আমি ইঁদুরকে আমার দাঁত দেইনি। আমার দাঁত আমি তোমার কাছেই রেখে দিয়েছি। আমার অপমান আমাকেই ফিরিয়ে দিল। তারপর পিচ্চিটাকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়ালাম। পিচ্চিটা আবদার করলো সে নাকি পার্কে যাবে। আমিও নিয়ে গেলাম। সে শুধু আমার সাথে ঘুরছে, কিন্তু কিছু খেতে চায় না। কিরে, কিছু খাবি? পিচ্চিটা মাথা নাড়িয়ে না সূচক উত্তর দেয়। মুখে না বললেও মন কি চায় সেটা আমার ভালোভাবেই জানা আছে। সে হয়তো একটু বুঝতে শিখেছে আমার অবস্থাটা। সে হয়তো বুঝতে পেরেছে আমি ইনকাম করি না, তাই তো এখন আর বেশি আবদার করে না। আমি ওকে একটা আইসক্রিমের দোকানে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দিলাম। আমার পুতুল বউটা মহা আনন্দে আইসক্রিম খেতে লাগলো। তারপর পিচ্চিটাকে একটা দোলনায় বসিয়ে দোল খাওয়ালাম। সন্ধ্যালোকে বাড়ির পথে রওনা দিই। সেই দিনের পর থেকে আর কখনো সেই কোচিং সেন্টারে যাইনি। যে শিক্ষক একটা ছোট শিশুকে ভালোবাসতে জানে না, স্নেহ করতে জানে না, সেই শিক্ষকের শিক্ষার আমার কোনো প্রয়োজন নেই। মানুষ মানুষকে ছোট করে, এটা কেমন শিক্ষা? শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার শিক্ষিত হলে হয় না, প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়া জরুরি। প্রকৃত অর্থে তারাই শিক্ষিত যারা নিজের বিবেকের কাছে নত হয়ে মানুষকে যাচাই করতে জানে। যে শিক্ষা মানুষকে অহংকারী করে তোলে, সে শিক্ষার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা প্রতিবাদী হব, কখনো অন্যায়ের কাছে আপোস করব না। আস্তে ধীরে আমরা যতই বড় হতে থাকি ততই আমাদের পাগলামিগুলো যেন বেড়েই চলেছে। এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর পিচ্চিটা 6-এ। সব সময় দুষ্টুমি না করলে যেন পিচ্চিটার শান্তি নেই। আজ পর্যন্ত কতগুলো ছেলে মেয়েদের সম্পর্ক ভেঙে দিয়েছে তার কোনো হিসেব নেই। এই তো কিছুদিন আগের কথা, একটা পার্কে দুজন কপতি বসে চুটিয়ে প্রেম করছিল। একদম মাখামাখি অবস্থা তাদের। এটা দেখার পর পিচ্চিটা আমাকে বলে, ভাইয়া দেখেছো শয়তান দুটো পার্কের ভিতরে কি করছে? যার যেটা ইচ্ছে করুক, তাতে তোর কি? তুই ঘুরতে এসেছিস, ঘুরবি ফিরবি, তারপর বাসায় ফিরে যাবি। তা তো হয় না ভাইয়া, দেখো কি করি। এই বলে পিচ্চিটা দৌড়ে সেই কপতির কাছে গেল। আমি পেছন থেকে এত ডাকলাম, কিন্তু আমার ডাকে সাড়া দিল না। না জানি কি কাণ্ড বাঁধিয়ে বসে পিচ্চিটা। আমার কোনো কথাই শোনে না, সব সময় শয়তানি করে, বড্ড বেশি দুষ্ট হয়েছে। পুতুল একদম তাদের সামনে গিয়ে দাঁড়ালো, পাকা বুড়িদের মতো কোমরে হাত দিয়ে বলতে লাগলো, ভাইয়া তুমি এখানে, আর আমার আপু তোমার জন্য অপেক্ষা করছে। পুতুলকে দেখে তারা দুজন একটু দূরে সরে বসে। তারা পুতুলের কথায় অবাক হয়েছে বটে। ছেলেটি কিছু বলার আগে মেয়েটি বলে উঠল, তোমার আপু ওর জন্য অপেক্ষা করছে কেন? পুতুল কপট রাগে মেয়েটিকে উত্তর দেয়, এই মেয়ে, কে তুমি? আমাদের শালি দুলাভাইয়ের মাঝে কথা বলছো? ছেলেটা শুধু বেকুবের মতো পুতুলের কাণ্ড দেখছে, কিছু যে বলবে সেই সুযোগও পাচ্ছে না। এবার মেয়েটা চোখ গরম করে ছেলেটার দিকে তাকায়। ছেলেটা তো ভয়ে শেষ, ঢোক গিলতে লাগলো। মেয়েটা ছেলেটার কলার ধরে বলে, কে মেয়েটা? আমার তো কোনো ছোট বোন নেই, তাহলে তোকে দুলাভাই বলে ডাকছে কেন? সত্যি করে বল, আর কার সাথে রিলেশনে আছিস? ছেলেটার যায় অবস্থা, কোনো রকমে মুখ খুলল, বিশ্বাস করো বাবু,
আমি আর কারোর সাথে রিলেশন করি না। তাহলে এই মেয়েটা তোকে দুলাভাই বলছে কেন? আর কোন মেয়ে তোর জন্য অপেক্ষা করছে? উম, আমি জানি না কে এই মেয়ে, আর এটাও জানি না আমার জন্য কে অপেক্ষা করছে। তাদের কথার মাঝে পুতুল ডান হাত ঢুকিয়ে দিয়ে বলল, এই দুলাভাই, তুমি মিথ্যা বলছো কেন? আমার আপুর সাথে 1 বছর প্রেম করে এখন অন্য মেয়েকে নিয়ে ঘুরছো? দাঁড়াও, আপুকে গিয়ে বলছি। এই বলে পুতুল সেখান থেকে আস্তে আস্তে কেটে পড়ল। এরই মধ্যে মেয়েটা সাংঘাতিক ঝগড়া বাঁধিয়ে ফেলেছে। কি সাংঘাতিক মেয়ে মায়েরি! এতটুকু সময়ের মাঝে একটা সম্পর্কের 12টা বাজিয়ে দিল। পিচিটা এমন ভাব নিয়ে আমার সামনে আসলো, মনে হয় কত বড় একটা মিশন সাকসেস করে এসেছে। আমার সামনে এসে মুখে হাত দিয়ে মুখ টিপে হাসতে লাগলো। ভ্রু কুঁচকে প্রশ্ন করি, এভাবে গাধার মতো হাসছিস কেন? ভাইয়া, তুমি বলেছিলে না যে আমি কোনো কাজের নই? দেখেছো আজ কত বড় কাজ করলাম। সরকারের উচিত আমাকে একটা নোবেল দেওয়া। বাঁধিয়ে দিয়ে আসলো মানুষের মধ্যে ঝগড়া, আর সে বলছে কি না কত বড় একটা কাজ করে আসলো, আবার বড় মুখ করে নোবেলও চায়। এমন বিচ্ছু শয়তান কখনো দেখিনি আমি। পিচ্চির কথা শুনে ফিক করে হেসে দিই। এটা দেখে সেই ছেলে মেয়ে দুটো আমাদের দিকে অবাক হয়ে তাকায়। ছেলেটা মেয়েটাকে বলে, ওই দেখো ওরা দুজন হাসাহাসি করছে, তার মানে তারা ইচ্ছে করে আমাদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। এটা বলেই তারা দুজন আমাদের ধাওয়া করতে লাগলো। আমাদের আর পাইকে কোনো রকমে পিচ্চিটার হাত ধরে দিয়ে দৌড়। এই পিচ্চিটার জন্য কোথাও গিয়ে শান্তি নেই, কোনো না কোনো কাণ্ড ঘটাবে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। এর কিছুদিন পর ঘরে বসে ফোনে গেমস খেলছিলাম। পিচ্চিটা কোথা থেকে যেন আসলো, খুব সাজুগুজু করে, মনে হয় কোনো অনুষ্ঠানে যাবে। ভাইয়া দেখো তো আমাকে কেমন লাগছে। আমি গেমের মধ্যে মনোনিবেশ রেখে বললাম, অনেক সুন্দর লাগছে। উফ, ফোনটা রাখো তো। আমি ফোনটা পাশে রেখে পিচ্চিটার দিকে তাকালাম। আচ্ছা রাখলাম, এবার বল কি বলবি। শুনেছো পাশের এলাকায় নাকি একটা মেয়ের বিয়ে? হ্যাঁ শুনেছি, তার বিয়ে, তাতে আমার কি? আর তুই এত সুন্দর করে সেজেছিস কেন? কোথাও যাবি নাকি? সেই বিয়েতে, সেই বিয়ে বাড়িতে যাব বলেই তো সেজেছি। পিচ্চিটার কথা শুনে আমার চোখ দুটো একদম রসগোল্লার মতো হয়ে গেল। বিনা দাওয়াতে কেউ কিভাবে বিয়ের বাড়িতে যায়? কিন্তু তারা তো আমাদের দাওয়াত করেনি, বিনা দাওয়াতে কিভাবে যাবে? বিনা আমন্ত্রণে দাওয়াত খাওয়ার যে কি মজা তা তুমি বুঝবে না। এত সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরে নাও তো। কি সাংঘাতিক কাহিনী, বিনা আমন্ত্রণে নাকি দাওয়াত খেতে যাবে। আমি যেতে পারবো না। ঠিক আছে, না গেলে নাই, আমি একাই যাব। এই বলে পিচিটা যেতে লাগলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমিও যাচ্ছি। এখন কি বিপদ ঘটায় তার কোনো নিশ্চয়তা নেই, তাই বাধ্য হলাম যেতে। কালো রঙের একটা পাঞ্জাবি পরলাম, তারপর দুজনে মিলে ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হতে না হতেই মা এবং ছোট মা সামনে পড়ল। মা আমাদের দুজনকে একসাথে দেখে বলে, কি রে তোরা কোথায় যাচ্ছিস এভাবে সাজুগুজু করে? বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি গো বড় মা। পিচ্চিটার কথা শুনে মা এবং ছোট মা দুজন দুজনার মুখের দিকে বেকুবের মতো তাকিয়ে রইল। কোথায়? পাশের এলাকায়। কিন্তু তারা তো আমাদের বিয়েতে দাওয়াত করেনি। তোমাদের দাওয়াত করেনি তো কি হয়েছে? আমাকে তো পার্সোনালি দাওয়াত করেছে। কি বলিস এসব? তুই কোথাকার কোন প্রেসিডেন্ট যে আমাদের দাওয়াত না করে তোকে দাওয়াত করবে, তা আবার পার্সোনালি? বড় মা, তুমি আমার মতো একজন ভদ্র সমাজসেবককে এভাবে অপমান করতে পারো না। আমার সম্মানে লাগে। যে মেয়েটা মানুষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয় সে বলছে সে কিনা একজন ভদ্র সমাজসেবক। মানা যায় এগুলা? ইচড়ে পোকা কি আর সাধে বলি? মা এবং বড় মা আর আমাদের পথ আটকালো না, কারণ তারা জানে
তাদের পুতুলের সাথে কথায় পেরে উঠবে না। পথে যেতে যেতে আমাদের কথোপকথন। ভাইয়া, আমরা গিয়ে কি দিয়ে খাওয়া শুরু করব বলো তো? মুরগির রোস্ট নাকি কলিজার রোস্ট? তুই কি দিয়ে খাওয়ার চিন্তা করছিস? আর আমি চিন্তা করছি মায়ের খাওয়ার কথাটা আমি মনে মনেই বললাম। আগে গিয়ে দেখ খেতে দেয় কিনা, তারপর ভাববি কি দিয়ে খাওয়া শুরু করবি। আর এসব কি আজগুবি খাবারের নাম বলছিস? তুই গরুর কলিজার আবার রোস্ট কখনো হয় নাকি? তাহলে ওটাকে কি বলে? কলিজা ভুনা বলে। ওইটাই। আমাদের খেতে দেবে কিনা সেটাই জানা নেই, আর সে কিনা কি দিয়ে খাওয়া শুরু করবে সেই চিন্তা করছে। আস্ত কপালে মায়ের আছে বিনা দাওয়াতে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। ভাইয়া, কি বলছো অমন বিড়বিড় করে? ভাবছি রে বুড়ি। কি ভাবছো? এইটা ভাবছি যে 40 দিন পর আমাদের জলদিশা কে খাবে। এবার কথা না বলে চুপচাপ চল। পিচ্চিটা হয়তো আমার কথার মানে বুঝতে পারেনি, তাই চুপচাপ হাঁটা ধরল। আজ আমার প্রথম অভিজ্ঞতা হবে বিনা আমন্ত্রণে দাওয়াত খাওয়ার। না জানি কপালে কি আছে। পিচ্চিটা নিজেও মরবে আর আমাকেও মারবে। ভাগ্য করে পেয়েছিলাম এমন একটা পুতুল বউ যে সব সময় আমাকে বিপদে ফেলার চিন্তা ভাবনা করে।